গল্পের শুরুটা হয় ১৮১৫ সালে। সাগরের বুকে ভেসে চলেছে এক ফ্রেঞ্চ বাণিজ্যিক জাহাজ। কিন্তু জাহাজের পরিবেশটা ছিল থমথমে, কারণ জাহাজের ক্যাপ্টেনের অবস্থা তখন খুব খারাপ। এক মরণঘাতী অসুখে আক্রান্ত হয়ে তিনি তখন মৃত্যুর দোরগোড়ায়। এই কঠিন মুহূর্তে ক্যাপ্টেনকে বাঁচাতে এগিয়ে আসে জাহাজের সেকেন্ড মিট, এক অত্যন্ত সাহসী এবং সৎ তরুণ, যার নাম এডমান্ড দান্তে। ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য এডমান্ড একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে এবং তার কিছু সঙ্গী মিলে ক্যাপ্টেনকে একটি ছোট নৌকায় করে চিকিৎসার জন্য কাছের একটি দ্বীপে নিয়ে যায়। তারা যে দ্বীপে গিয়ে পৌঁছায় তার নাম ছিল এলবা। কিন্তু তারা জানত না যে এই দ্বীপেই বন্দী করে রাখা হয়েছে এক সময়ের প্রতাপশালী ফ্রেঞ্চ সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে। নেপোলিয়ন যাতে পালাতে না পারেন তাই ব্রিটিশ সৈন্যরা কড়া পাহারায় দ্বীপটি ঘিরে রেখেছিল। যখনই এডমান্ড এবং তার ছোটবেলার বন্ধু ফার্নান্ড সেই দ্বীপে পা রাখল, ব্রিটিশ প্রহরীরা তাদের শত্রু ভেবে আক্রমণ করে বসল। ঠিক সেই মুহূর্তে স্বয়ং নেপোলিয়ন সেখানে উপস্থিত হলেন এবং নিজের পরিচয় দিয়ে তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন। ব্রিটিশ সৈন্যরা ভেবেছিল এরা বুঝি নেপোলিয়নেরই লোক, তাই তারা গুলি চালাতে উদ্যত হয়েছিল। কিন্তু নেপোলিয়ন স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি এই নাবিকদের চেনেন না। তিনি এতটাই মহানুভবতা দেখালেন যে নিজের ব্যক্তিগত ডাক্তারকে হুকুম দিলেন অসুস্থ ক্যাপ্টেনকে চিকিৎসা করার জন্য। কিন্তু হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস! ডাক্তার অনেক চেষ্টা করেও ক্যাপ্টেনের প্রাণ বাঁচাতে পারলেন না। ক্যাপ্টেন মারা গেলেন। শোকাহত মনে এডমান্ড যখন দ্বীপ ছেড়ে চলে আসার প্রস্তুতি নিচ্ছিল, তখন নেপোলিয়ন তাকে আড়ালে ডেকে নিলেন। তিনি অত্যন্ত গোপনে এডমান্ডের হাতে একটি চিঠি তুলে দিয়ে বললেন, এটি আমার একটি ব্যক্তিগত চিঠি। তুমি কি দয়া করে মার্সেই শহরে বসবাসরত আমার এক বন্ধুর কাছে এটি পৌঁছে দেবে? তিনি এডমান্ডের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে এই চিঠির কথা যেন কাকপক্ষীতেও না জানে। এডমান্ড ছিল এক কথার মানুষ। সে কথা দিল এবং চিঠির বিষয়টি সম্পূর্ণ গোপন রাখল। কিন্তু সে ঘুণাক্ষরেও টের পেল না যে তার নিজের বন্ধু ফার্নান্দ আড়াল থেকে সব কিছু নজর করছিল। মার্সেই বন্দরে ফিরে আসার পর ঘটল এক বিপত্তি। জাহাজের মালিক মনসিয়ে মরেলের কাছে ডাংলার্স নামের এক ব্যক্তি অভিযোগ করল যে এডমান্ড বিনা অনুমতিতে এলবা দ্বীপে জাহাজ থামিয়েছিল। মালিক যখন এডমান্ডকে জেরা করলেন, এডমান্ড সহজ সরলভাবে উত্তর দিল, আমি শুধুমাত্র আমার মুমূর্ষু ক্যাপ্টেনকে বাঁচাতে চেয়েছিলাম, এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। এডমান্ডের সততা, সাহসিকতা এবং আনুগত্য দেখে জাহাজের মালিক এতটাই মুগ্ধ হলেন যে তিনি ডাংলার্সকে ডিঙিয়ে এডমান্ডকেই জাহাজের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করলেন। এই খবর শুনে ডাংলার্স, যে কিনা নিজেই ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন দেখছিল, রাগে ও হিংসায় ফেটে পড়ল। সে মনে মনে এডমান্ডের ধ্বংস কামনা করতে লাগল। অন্যদিকে খুশিতে আত্মহারা হয়ে এডমান্ড ছুটল তার প্রেমিকা মার্সিডিজকে সুসংবাদটা দিতে। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসত এবং বিয়ে করার স্বপ্ন দেখত। এডমান্ড আনন্দের আতিশর্যে মার্সিডিজকে জড়িয়ে ধরে বলল, আমাদের আর 1 বছর অপেক্ষা করতে হবে না প্রিয়তমা, আমি এখন ক্যাপ্টেন হয়েছি, তাই এই বছরই ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তাদের খুশির সীমা রইল না। কিন্তু এই আনন্দঘন মুহূর্তে সেখানে উপস্থিত ছিল তাদের ছোটবেলার বন্ধু ফার্নান্দ। ফার্নান্দো ছোটবেলা থেকে মনে প্রাণে মার্সিডিজকে ভালোবাসত, কিন্তু মার্সিডিজ তাকে শুধুই বন্ধু ভাবত। তার মন জুড়ে ছিল কেবল এডমান্ড। একে তো প্রেমিকার প্রত্যাখ্যান, তার উপর এখন এডমান্ডের হাতে প্রচুর টাকা আর ক্ষমতা। এসব দেখে ফার্নান্দের হিংসা ঘৃণায় রূপ নিল। শত্রুর শত্রু বন্ধু হয়, এই নীতি মেনে ফার্নান্দ গিয়ে হাত মেলাল কুটিল ডাংলার্সের সাথে। দুজনেই এডমন্ডকে দুচোখে দেখতে পারত না। মদ্যপানের আসরে বসে তারা নিজেদের ঘৃণার কথা প্রকাশ করতে লাগল। ফার্নান্দ বলল, সুযোগ পেলে আমি এডমন্ডকে খুন করে ফেলতাম, যাতে মার্সিডিজকে আমি পাই। অন্যদিকে ডাংলার্স বলল, আমিও তাকে সরিয়ে ক্যাপ্টেনের পদটা দখল করতে চাই। আলোচনার এক পর্যায়ে ফার্নান্দের মনে পড়ে গেল সেই গোপন চিঠির কথা, যা নেপোলিয়ন এডমন্ডকে দিয়েছিলেন। শয়তানের বুদ্ধি খেলে গেল তার মাথায়। সে ঠিক করল এই চিঠিকেই হাতিয়ার বানিয়ে সে এডমন্ডের জীবন ধ্বংস করে দেবে। পরের দিনটা হতে পারত এডমন্ডের জীবনের সেরা দিন। তার বিয়ের আয়োজন চলছে।
চারদিকে উৎসবের আমেজ। ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে হাজির হল। দেশদ্রোহিতার অভিযোগে বিয়ের আসর থেকে এডমন্ডকে গ্রেফতার করা হল। এডমন্ড চিৎকার করে বলতে লাগল, আমি নির্দোষ, আমি কিছু করিনি। কিন্তু কেউ তার কথা শুনল না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল প্রধান ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট প্রথমে ভেবেছিলেন এডমন্ড হয়তো রাজনীতি না বোঝা এক সাধারণ নাবিক, কিন্তু এডমন্ড যখন সব প্রশ্নের সদুত্তর দিল এবং নেপোলিয়নের দেওয়া সেই চিঠিটি ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিয়ে বলল, স্যার, এই সেই চিঠি যা আমি এখনও খুলে দেখিনি, তখন পরিস্থিতি পাল্টে গেল। চিঠিটা পড়ার পর ম্যাজিস্ট্রেট প্রথমে এডমন্ডকে বললেন, তুমি নির্দোষ, তুমি যেতে পারো। কিন্তু যাওয়ার আগে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, নেপোলিয়ন এই চিঠিটা কার কাছে পৌঁছে দিতে বলেছিলেন? এডমন্ড সরল মনে সেই নামটা বলে দিল। নামটা শোনা মাত্রই ম্যাজিস্ট্রেট ভয়ে জমে গেলেন, কারণ এডমন্ড যে নামটা বলেছিল তিনি আর কেউ নন, খোদ ম্যাজিস্ট্রেটের নিজের বাবা, যিনি নেপোলিয়নের একজন কট্টর সমর্থক ছিলেন। ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন, যদি জানা যায় যে তার বাবা দেশের শত্রুর সাথে হাত মিলিয়েছেন, তাহলে তার নিজের কেরিয়ার এবং সম্মান ধুলোয় মিশে যাবে। নিজেকে এবং নিজের বাবাকে বাঁচাতে ম্যাজিস্ট্রেট সেই চিঠিটা পুড়িয়ে ফেললেন। আর যেহেতু একমাত্র এডমন্ডই এই সত্যটা জানত, তাই তিনি সিদ্ধান্ত নিলেন এডমন্ডকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তিনি মিথ্যা সহানুভূতির নাটক করে এডমন্ডকে বললেন, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হলো, তোমার বিয়েটা পিছিয়ে গেল, তাই আমি চাই তোমাকে সসম্মানে তোমার বিয়ের আসরে পৌঁছে দিতে। আমার নিজের ঘোড়ার গাড়ি বাইরে অপেক্ষা করছে, তুমি সেটাতে করে বাড়ি যাও। আনন্দে গদগদ হয়ে এডমন্ড গাড়িতে উঠল, কিন্তু দরজা বন্ধ হতেই সে বুঝতে পারল তাকে বাইরে থেকে তালা বন্ধ করা হয়েছে। গাড়িটা তার বাড়ির দিকে গেল না, সোজা চলে গেল বন্দরে। সেখান থেকে এক বিশেষ জাহাজে করে তাকে নিয়ে যাওয়া হল মাঝ সমুদ্রে অবস্থিত এক ভয়ঙ্কর কারাগারে, যার নাম শাতদ্বীপ। এটি এমন এক কারাগার যেখানে একবার ঢুকলে কেউ আর জীবিত ফিরে আসে না। পালানোর কোনো পথ নেই, কারণ চারিদিকে শুধু অন্তহীন জলরাশি। কারাগারের জেল ওয়ার্ডেন ছিল এক নিষ্ঠুর পিশাচ। সে এডমন্ডকে অন্ধকার এক সেলে আটকে রাখল এবং নির্মমভাবে প্রহার করল। এডমন্ড চিৎকার করে বলতে লাগল, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই পাথরের দেওয়ালে তার কান্না প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। ওয়ার্ডেনের একটা বিকৃত শখ ছিল। প্রতি বছর ঠিক যে তারিখে এডমন্ড জেলে এসেছিল, সেই তারিখে সে এসে তাকে চাবুক মারত। এই মার খেয়েই এডমন্ড বুঝতে পারত যে তার জীবনের আরও একটা বছর নষ্ট হয়ে গেল। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল। এডমন্ডের আশার প্রদীপ নিভে আসতে শুরু করল। সে ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলল। হতাশার চরম পর্যায়ে পৌঁছে সে আত্মহত্যার কথাও ভাবতে শুরু করল। ঠিক যখন সে বাঁচার আশা ছেড়ে দিতে বসেছিল, তখন একদিন সে তার সেলের মেঝের নিচ থেকে একটা খচখচ শব্দ শুনতে পেল। হঠাৎ মেঝের পাথর সরে গেল এবং মাটি খুঁড়ে এক বৃদ্ধ মানুষ বেরিয়ে আসলেন। ইনি ছিলেন আরেকজন বন্দী, নাম অ্যাবে ফারিয়া। ফারিয়া গত 5 বছর ধরে চামচ দিয়ে সুলঙ্গ খুঁজে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু দিক ভুল করে তিনি বাইরে না গিয়ে এডমন্ডের সেলে এসে উপস্থিত হলেন। তবে এই ভুলটা দুজনের জন্যই আশীর্বাদ হয়ে এলো। দীর্ঘ বছর পর এডমন্ড একজন বন্ধু পেল, আর ফারিয়া পেলেন একজন ছাত্র। ফারিয়া অত্যন্ত জ্ঞানী ছিলেন। তিনি গণিত, বিজ্ঞান, দর্শন এবং রাজনীতিতে পারদর্শী ছিলেন। তিনি এডমন্ডকে শেখাতে শুরু করলেন। তারা দুজনে মিলে নতুন করে সুড়ঙ্গ খোঁড়া শুরু করলেন। সারা দিন তারা সুড়ঙ্গ খুঁড়তেন আর মাটিগুলো কৌশলে লুকিয়ে ফেলতেন। কাজের ফাঁকে ফাঁকে ফারিয়া এডমন্ডকে শিক্ষা দিতেন। অল্প কিছুদিনের মধ্যেই সাধারণ নাবিক এডমন্ড হয়ে উঠল এক শিক্ষিত, মর্জিত এবং বুদ্ধিমান মানুষ। শুধু তাই নয়, ফারিয়া তাকে তলোয়ারবাজিতেও দক্ষ করে তুললেন। 1 বছরের মধ্যে এডমন্ড হয়ে উঠল এক দুর্দান্ত যোদ্ধা। ফারিয়ার সহায়তায় এডমন্ড বুঝতে পারল কেন তাকে জেলে পচতে হচ্ছে। সে বুঝতে পারল যে ম্যাজিস্ট্রেট নিজের কেরিয়ার বাঁচাতে, ফার্নান্ড মার্সিডিস পেতে আর ডাংলার্স ক্যাপ্টেনের পদ পেতে এই 3 জন মিলে তাকে ফাঁসিয়েছে। এই প্রথম এডমন্ডের বুকের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। একদিন সুড়ঙ্গ খোঁড়ার সময় হঠাৎ মাটি ধসে পড়ল এবং বৃদ্ধ ফারিয়া পাথরের নিচে চাপা পড়লেন। মৃত্যুশয্যায় ফারিয়া এডমন্ডকে একটি গোপন ম্যাপ দিয়ে বললেন, স্পাডা পরিবারের এক বিশাল গুপ্তধন লুকিয়ে আছে মন্টে ক্রিস্টো নামের এক দ্বীপে।
তুমি কথা দাও এই সম্পদ তুমি ভালো কাজে লাগাবে। এডমন্ড কথা দিল। এরপর ফারিয়া মারা গেলেন। কারারক্ষীরা ফারিয়ার লাশ একটি বস্তায় ভরে সেলাই করে রেখে গেল। তারা ওয়ার্ডেনকে খবর দিতে গেল। এই সুযোগে এডমন্ড তার ক্ষুরোধার বুদ্ধি কাজে লাগাল। সে ফারিয়ার লাশটা বের করে নিজের সেলে নিয়ে এলো এবং নিজে লাশের বদলে ওই বস্তার ভেতর শুয়ে রইল। এডমন্ড ভেবেছিল তারা লাশটা মাটিতে কবর দেবে আর সে মাটি খুঁড়ে বেরিয়ে আসবে, কিন্তু সে জানত না যে এই কারাগারে মৃতদেহ কবর দেওয়া হয় না, বরং পায়ে ভারী পাথর বেঁধে মাঝ সমুদ্রে ছুঁড়ে মারা হয়। রক্ষীরা এসে বস্তাটা তুলে নিয়ে সমুদ্রের অনেক উঁচুতে নিয়ে গেল এবং সজোরে নিচে ছুঁড়ে মারল। ঠান্ডা হাড় কাঁপানো গভীর জলে ছিটকে পড়ল এডমন্ড। মৃত্যুর হিমশীতল স্পর্শ যখন তাকে গ্রাস করতে আসছিল, তখনই সে নিজের কাছে থাকা ছুরি দিয়ে বস্তাটা কেটে ফেলল। দ্রুত পায়ের বাঁধন কেটে সে ভেসে উঠল জলের উপরে। মুক্ত বাতাস বুক ভরে নিয়ে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এল। ঠিক সেই সময় উপর থেকে ওয়ার্ডেন বিষয়টি দেখে ফেলল, কিন্তু এডমন্ড আজ আর সেই দুর্বল বন্দী নয়। সে ওয়ার্ডেনকে টেনে জলের নিচে নিয়ে গেল এবং ডুবিয়ে মারল। ১৩ বছর ধরে যে লোকটা তাকে অমানুষিক নির্যাতন করেছিল, তাকে হত্যা করে এডমন্ড তার প্রথম প্রতিশোধ নিল। সাঁতার কেটে এডমন্ড তীরে পৌঁছাল। সেখানে তার দেখা হল একদল চোরা কারবারির সাথে। তাদের দলনেতা তখন জ্যাকোপো নামের এক সঙ্গীকে বিশ্বাসঘাতকতার দায়ে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু নেতাটি দয়ালু হওয়ায় সে দ্বিধায় ছিল। ভেজা শরীর আর ক্লান্ত চেহারা নিয়ে এডমন্ড সেখানে হাজির হল। নেতা এডমন্ডকে দেখে বলল, হে যুবক, যদি তুমি আমাদের সাথে থাকতে চাও তবে তোমাকে লড়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এই জ্যাকোপোর সাথে লড়াই করো, যে জিতবে সেই বেঁচে থাকবে। শুরু হলো এক মরণপণ লড়াই। ফারিয়ার কাছে শেখা বিদ্যার জাদুতে এডমন্ড খুব সহজেই জ্যাকোপোকে হারিয়ে দিল। জ্যাকোপো মৃত্যুর জন্য প্রস্তুত হল, কিন্তু এডমন্ড তাকে মারল না। সে নেতাকে বলল, একে মেরো না, এর তলোয়ার চালানোর দক্ষতা অসাধারণ, একে দলে রাখলে তোমাদেরই লাভ হবে। এডমন্ডের এই মহানুভবতায় জ্যাকোপোর জীবন রক্ষা পেল, আর এই ঘটনার মধ্যে দিয়ে জ্যাকোপো শপথ নিল যে আজীবন সে এডমন্ডের বিশ্বস্ত গোলাম হয়ে থাকবে। এভাবেই শুরু হল এডমন্ড দান্তের নতুন এক জীবন, যে জীবনের একমাত্র লক্ষ্য প্রতিশোধ। বন্ধুরা, চোরা কারাবারিদের সাথে দীর্ঘদিন সাগরে ভেসে বেড়ানোর পর অবশেষে আমাদের হিরো এডমন্ড সিদ্ধান্ত নিল, অনেক হয়েছে, এবার জীবনটা বদলাতে হবে। সে দল ছেড়ে জ্যাকোপোকে সঙ্গে নিয়ে সোজা চলে গেল মন্ডে ক্রিস্টো দ্বীপে। ফারিয়ার দেওয়া সেই ম্যাপ অনুযায়ী তারা সমুদ্রের গভীর তলদেশে এক গোপন গুহার সন্ধান পেল। আর সেখানে তারা যা দেখল তা মানুষের কল্পনারও বাইরে। পানির নিচে লুকিয়ে থাকা সেই গুহার ভেতরে ছিল বিশাল বিশাল সব সিন্দুক, আর সেই সিন্দুকগুলো কানায় কানায় ভরা ছিল হীরা, জহরত আর খাঁটি সোনায়। চোখের পলকে এডমন্ড বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। সেই গুপ্তধন এত বিশাল ছিল যে সবটুকু একসাথে কোনো জাহাজে করে নিয়ে যাওয়া ছিল অসম্ভব, কিন্তু মাত্র একটি সিন্দুকের সম্পদই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানানোর জন্য যথেষ্ট ছিল। সম্পদ তো পাওয়া গেল, কিন্তু মনের শান্তি? এডমন্ড তার অঢেল ধনসম্পদ নিয়ে ১৩ বছর পর নিজের জন্মশহরে ফিরে এলো, কিন্তু হায়, দীর্ঘ ১৩ বছরে সব কিছুই বদলে গেছে। কেউ তাকে চিনতেই পারল না। উল্টো সে এমন কিছু খবর পেল যা তার মাটি পায়ের নিচ থেকে সরিয়ে দিল। সে জানতে পারল লোকে জানে সে নাকি মৃত্যুদণ্ড পেয়ে মারা গেছে, আর তার এই মিথ্যে মৃত্যু এবং বিশ্বাসঘাতকতার অপবাদ সইতে না পেরে তার বৃদ্ধ বাবা মনের দুঃখে আত্মহত্যা করেছেন। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা এলো তখন, যখন সে শুনল তার প্রেমিকা মার্সিডিজ, যার জন্য সে বেঁচে ছিল, সে এখন অন্য কারো ঘরণী। এডমন্ডের মৃত্যুর খবর শোনার পর মার্সিডিজ এডমন্ডের একসময়ের বন্ধু ফার্নান্ডকে বিয়ে করে নিয়েছে। শহরের সবাই এডমন্ডকে ভুলে নিজেদের জীবনে এগিয়ে গেছে। এমনকি সেই চিফ ম্যাজিস্ট্রেট যে মিথ্যে অপবাদ দিয়ে এডমন্ডকে ফাঁসিয়েছিল, সেও পুরস্কার হিসেবে প্রমোশন পেয়ে এখন প্যারিসে আরাম আয়েশে দিন কাটাচ্ছে। সব শুনে এডমন্ডের বুকের ভেতরটা জ্বলে উঠল। সে ঠান্ডা মাথায় এক ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা সাজাল। তার অঢেল টাকা ব্যবহার করে সে নিজেকে পুরোপুরি বদলে ফেলল। নাম নিল দ্য কাউন্ট অফ মন্ডে ক্রিস্টো। প্যারিসের বুকে সবচেয়ে রাজকীয় প্রাসাদ কিনল, দামি সব গাড়ি আর বিলাসবহুল পার্টির আয়োজন করে শহরের অভিজাত মহলে নিজের জায়গা করে নিল। তার চেহারায়, কথাবার্তায় এমন আভিজাত্য এলো যে পুরনো পরিচিতরাও তাকে চিনতে পারল না।
তার জ্ঞান আর বুদ্ধিমত্তার কারণে বড় বড় রাজনৈতিক মিটিংয়েও তার ডাক পড়তে লাগল। কিন্তু এসবের আড়ালে তার লক্ষ্য ছিল মাত্র ৩ জন মানুষ, তার জীবন ধ্বংসকারী ৩ শত্রু। ১ তার বন্ধু ফার্নান্দ, ২ সেই চিফ ম্যাজিস্ট্রেট এবং ৩ ড্যাংলার্স, যে এখন অনেক বড় ব্যাংকার। এডমান্ড তাদের দুর্বলতা খুঁজে বের করল। প্রথমে সে ধরল ড্যাংলার্সকে। ব্যাংকার হলেও ড্যাংলার্স ছিল লোভী। কাউন্ট তাকে কিছু ভুল তথ্য দিল, যার ফলে ব্যবসায় বিশাল লস খেয়ে ড্যাংলার্স ধীরে ধীরে পথের ভিখারি হতে শুরু করল। এরপর এলো সেই ম্যাজিস্ট্রেটের পালা, যে এখন চিফ প্রসিকিউটর। কাউন্ট তার সাথে বন্ধুত্ব জমালো। একদিন কথায় কথায় এমন এক ফাঁদ পাতল যে ম্যাজিস্ট্রেট নিজের মুখেই স্বীকার করে ফেলল তার অতীতের সব পাপ। সে বলল, হ্যাঁ, আমি নিজের বাবাকে বাঁচাতে এক নির্দোষ লোককে জেলে পাঠিয়েছিলাম এবং পরে আমার বাবাকেও খুন করিয়েছিলাম ফার্নান্ডকে দিয়ে। ম্যাজিস্ট্রেট যখন এইসব বলছে, সে জানত না যে কাউন্ট আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ সব শুনে ফেলেছিল এবং তাকে গ্রেপ্তার করল। যে অন্যায় সে এডমান্ডের সাথে করেছিল, আজ সেই একই পরিণতি তার নিজের হল। এবার পালা ফার্নান্ডের। ফার্নান্ড এখন অনেক ধনী, মার্সেডিজের স্বামী এবং তাদের এক ছেলে আছে, অ্যালবার্ট। আমাদের হিরো এক অদ্ভুত চাল চালল। সে অ্যালবার্টকে কিডন্যাপ করার নাটক সাজালো এবং নিজেই তাকে উদ্ধার করে ফার্নান্ড পরিবারের কাছে হিরো বনে গেল। অ্যালবার্টের জন্মদিনের পার্টিতে কাউন্ট আমন্ত্রিত হল। সেখানে সে বক্তৃতা দিচ্ছিল, কেউ তাকে সন্দেহ করেনি, কিন্তু মার্সিডিজের চোখ ফাঁকি দেওয়া গেল না। সে দেখল কাউন্ট ঠিক এডমান্ডের মতোই অভ্যাসবশত নিজের চুলে হাত বোলাচ্ছে। এই দৃশ্য দেখে মার্সিডিজের বুক কেঁপে উঠল। সে নিশ্চিত হল এই কাউন্টই তার হারিয়ে যাওয়া এডমান্ড। সে এডমান্ডের সাথে কথা বলতে চাইল, কিন্তু এডমান্ড তাকে চিনতে অস্বীকার করল। এডমান্ড ভাবল মার্সিডিজও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাগে অন্ধ হয়ে এডমান্ড এবার ফার্নান্ডকে ভিখারি বানানোর ছক কষল। এডমান্ড জানত ফার্নান্ড এখনও লোভী। সে ফার্নান্ডকে জানালো যে একটি জাহাজে করে প্রচুর সোনা আসছে। ফার্নান্ড সেই টাকা চুরি করতে গেল, আর ঠিক তখনই এডমান্ড তাকে ফাঁদে ফেলল। চুরির দায় এবং ম্যাজিস্ট্রেটের বাবার খুনের দায় ফার্নান্ড ফেঁসে গেল। বাঁচার জন্য ফার্নান্ড নিজের পরিবারকে ফেলে অন্য শহরে পালিয়ে গেল। এদিকে মার্সিডিজ ছুটে এলো এডমান্ডের কাছে। সে কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি জানি তুমি এডমান্ড, তুমি কেন বোঝো না? তোমার মৃত্যুর খবর শুনে আমি যখন দিশাহারা, তখন আমি তোমার সন্তানের মা হতে চলেছিলাম। লোকলজ্জার ভয়ে, বাচ্চার একটা বাবার পরিচয়ের জন্য আমি বাধ্য হয়ে ফার্নান্ডকে বিয়ে করেছিলাম। এই কথা শুনে এডমান্ডের পায়ের নিচের মাটি সরে গেল। অ্যালবার্ট ফার্নান্ডের ছেলে নয়, তার নিজের ছেলে। আর সে নিজের অজান্তেই এতদিন নিজের ছেলের ক্ষতি করার চেষ্টা করছিল। অনুশোচনায় তার চোখ ভিজে উঠল। অন্যদিকে ফার্নান্ড সেই গুপ্তধনের গুহায় পৌঁছল। সে জানত এই সম্পদের কথা, কিন্তু সিন্দুক খুলে সে দেখল সব ফাঁকা। ভেতরে পড়ে আছে শুধু একটি দাবার গুটি। এই সেই গুটি যা ছোটবেলায় সে আর এডমান্ড খেলত। ফার্নান্ড বুঝল কাউন্ট আসলে এডমান্ড, আর সে তাকে বোকা বানিয়েছে। ঠিক সেই সময় সেখানে এডমান্ড হাজির হল। দুজনার মধ্যে শুরু হল তুমুল তলোয়ার যুদ্ধ। ফার্নান্ডকে বাঁচাতে অ্যালবার্ট সেখানে ছুটে এলো এবং এডমান্ডের সাথে লড়াই শুরু করল। ঠিক সেই মুহূর্তে মার্সিডিজ এসে চিৎকার করে উঠল, থামো অ্যালবার্ট, যাকে তুমি মারতে যাচ্ছ সেই তোমার আসল বাবা। ফার্নান্ড নয়, এডমান্ড তোমার বাবা। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। ফার্নান্ড বুঝল সে সব হারিয়েছে, টাকা, সম্মান, স্ত্রী, এমনকি যে ছেলেকে সে বড় করেছে সেও তার নয়। রাগে উন্মাদ হয়ে ফার্নান্ড এডমান্ডকে গুলি করতে গেল, কিন্তু মার্সিডিজ মাঝখানে এসে পড়ল এবং গুলি তার কাঁধে লাগল। ফার্নান্ড দ্বিতীয় গুলি করার আগেই এডমান্ড ক্ষিপ্র গতিতে তলোয়ার চালিয়ে ফার্নান্ডকে শেষ করে দিল। গল্পের শেষে আমরা দেখি মার্সিডিজ সুস্থ হয়ে উঠেছে। এডমান্ড তার সব শত্রুকে পরাজিত করে অবশেষে সুবিচার পেয়েছে। সে ফারিয়ার সেই কথাটি মনে করল, যারা ঈশ্বরে বিশ্বাস রাখে তারা ন্যায় বিচার পাবেই। এডমান্ড তার বিপুল সম্পত্তি জনকল্যাণে দান করার সিদ্ধান্ত নিল এবং নিজের আসল পরিবার, স্ত্রী মার্সিডিজ ও ছেলে অ্যালবার্টকে নিয়ে নতুন করে জীবন শুরু করল। অবশেষে তাদের মুখে হাসি ফুটে উঠল।